মালয়েশিয়া যাওয়ার বেপরোয়া চেষ্টাতে অনেক বাংলাদেশির করুণ পরিণতি ঘটেছে মৃত্যুতে। আবার অনেকেই বন্দি জীবন কাটিয়েছেন থাইল্যান্ডের শিবিরে। এই মানব পাচার থামানো যাচ্ছে না কেন? অন্যদিকে চলতি বোরো মৌসুমে কৃষকদের জন্য ন্যায্য দাম কিভাবে নিশ্চিত করা যাবে? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অভিবাসন বিশেষজ্ঞ ডক্টর CR আবরার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ওয়ালিউর রহমান। বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ প্রথম প্রশ্নে যাচ্ছি। অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবেন সাবিহা লাইজু নিশি। যে কোনো উপায়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার কারণে ঘটে চলা মানব পাচার এবং এর ফলে অনেকের ভাগ্যে যে করুণ পরিণতি ঘটছে, সরকার তা বন্ধ করতে পারছে না কেন? ধন্যবাদ আপনাকে। সম্প্রতি আপনারা সবাই দেখেছেন যে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার সীমান্তে থাইল্যান্ডের অংশে বহু বন্দি শিবির বলুন বা এরকম গণকবর আবিষ্কৃত হয়েছে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন, এবং বলা হচ্ছে যাদের সেখানে মৃতদেহ পাওয়া গেছে বা যারা বন্দি অবস্থা ছিলেন তাদের অনেকেই বাংলাদেশি। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। CR আবরার, অনেক দিন ধরে আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, এটাকে বন্ধ করা যাচ্ছে না কেন? না, এটা বন্ধ করার এটা খুব জটিল সমস্যা এবং এখানে বিভিন্ন রকমের অ্যাক্টররা এখানে ইনভলভড। একদিকে যেটা দাঁড়াচ্ছে, যারা বিদেশে চাকরি প্রত্যাশী, যারা বাইরে যেতে চান, দেশের কর্মসংস্থান যতখানি প্রয়োজন ততখানি হয়তো সেই পরিমাণে হচ্ছে না, সে কারণে বাইরে যাওয়ার তাদের আগ্রহ বেড়েছে এবং সেটাকে পুঁজি করে একটা দুষ্ট চক্র তাদেরকে প্রলোভিত করে বিদেশে যাবার জন্য। এবং তারা যেটা দেখা যায় যে এই দুষ্ট চক্র যখন ছোট ছিল সেটা কিন্তু যেভাবে এটাকে অ্যাড্রেস করার দরকার ছিল হয়তো ততখানি করা হয়নি, যার ফলে আজকে এটা একটা মহিরুহে পরিণত হয়েছে। এবং আজকেই প্রকাশিত আমরা পত্রপত্রিকায় যেটা দেখেছি যে গত বছরের প্রথম 3 মাসে যত লোক গেছেন এই পথে তার দ্বিগুণ এবছর গেছেন। তো এটা যেটা বন্ধ করা যাচ্ছে না, তার কারণ একদিকে যেটা হচ্ছে যে এখানে খুবই পাওয়ারফুল লোকজন এটার সঙ্গে ইনভলভ এবং যারা ধরাছোঁয়ার বাইরে। আবারও বলবো, আজকের অথবা গতকালের পত্রিকাতে, ক্রেডিবল পত্রিকাগুলোতেই রয়েছে যে যাদেরকে, এবং একজন মারা গেছেন গতকাল এনকাউন্টারে মারা গেছেন বলে দাবি করা হয়েছে, এবং তার সহযোগী তারা প্যাট্রোনাইজ করতেন লোকাল উপজেলা চেয়ারম্যান, লোকাল MP, তাদের সঙ্গে সম্পূর্ণ খুব যোগাযোগ তার খুব নিবিড় ছিল। এটা খুব সুস্পষ্টভাবে এটা মিডিয়াতে এসেছে। ডক্টর আবরার, আপনি একটা প্রতিবেদনের কথা বলছিলেন, সম্প্রতি জাতিসংঘ একটা প্রতিবেদন দিয়েছে, সেখানে তারা বলছে 2012 সালের জানুয়ারি থেকে এই 3 বছরে সাগরপথে পাচার হওয়া বাংলাদেশের সংখ্যা প্রায় 1.5 লাখ, তারা একটা ধারণা করেছে। এবং মালয়েশিয়া অনেক বাংলাদেশি বৈধভাবে গেছে, এর আগেও বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু এখন এই পরিস্থিতিটা তৈরি হলো কেন? এটার জন্য কে দায়ী? না, এটা যদি আমি জানি যে আপনার নিয়ম হচ্ছে খুব সংক্ষেপে বলা, আমি যেটা বলবো যে আমি কিন্তু একটু অন্যদিকে দৃষ্টিপাত করব। সেটা হচ্ছে যে এখানে রোহিঙ্গারা এইবারে গত 3-4 বছরে এটা রোহিঙ্গা জনগোষ্ঠী যারা এই দেশে আশ্রয় প্রার্থনা করতে চেয়েছিল তাদেরকে আমরা আশ্রয় দিইনি, হয়তো সঙ্গত কারণ আছে বলে অনেকে মনে করেন। এবং এরা কিন্তু তখন এখানে আশ্রয় না পেয়ে তারা এই মেরিটাইম রুট দিয়ে তাদের ওই দেশে চেষ্টা করেছেন। এবং তারপরে যারা তাদেরকে সহায়তা করেছেন তাদের লোভ বাড়ে, তাদের শক্তি বাড়ে এবং তাদের প্যাট্রনদের সংখ্যা বেড়ে যায়। এবং যার ফলে দেখা যায় যে শুধু ওই এলাকার লোক না, যে সমস্ত জায়গা আবহাওয়া দ্বারা যে সমস্ত জায়গা অ্যাফেক্টেড, সেই অথচ ট্র্যাডিশনাল মাইগ্রেশন এলাকা না, সেই সমস্ত জায়গা থেকে তারা লোক সংগ্রহ করছেন, তাদেরকে প্রলোভন দেখাচ্ছেন যে তোমাদের কোনো পয়সা খরচ করতে হবে না, তোমরা যাবে, তোমরা ওখানে কাজ করে গিয়ে তোমরা করবে। তো আমরা যেটা দেখেছি যে মূলত তাদেরকে স্লেভ ট্রেডের মতোই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে 17 শতকে নিয়ে যাওয়া হয়েছিল। তাদেরকে জোর করে তাদেরকে নিয়ে, তাদের ইচ্ছা খালি অতটুকুই ছিল কাজ করতে যাব। প্রলোভনটা এমনভাবে দেখানো হয়েছে যে তাদেরকে বাধ্য করা, তারা ওখানে গিয়ে নিজের শ্রমের ফসল তারা পাননি। সো এসেনশিয়ালি তারা ট্রাফিকিংয়ের তারা ভিকটিম তারা হয়ে দাঁড়িয়েছিলেন। ধন্যবাদ আপনাকে ডক্টর আবরার। আবারও চেষ্টা করবো আপনার কাছে আসার জন্য। ওয়ালিউর রহমান, বাংলাদেশ সরকার মালয়েশিয়ার সঙ্গে একটা চুক্তি করেছিল G2G, সরকার থেকে সরকারে, যে মালয়েশিয়াতে যাবে, কিন্তু যে পরিসংখ্যান দেখা যাচ্ছে
2012 থেকে 2015 পর্যন্ত, এটা সরকারেরই পরিসংখ্যান, আমরা দেখতে পাচ্ছি মাত্র 10,000-এর মতো লোক যেতে পেরেছে এর আওতায়, যদিও যাওয়ার কথা ছিল আরও অনেক বেশি। এটা কাজ করলো না কেন এই জিনিসটা? ধন্যবাদ। আমি মনে করি না যে এটা কাজ করেনি, তবে কিছু সমস্যা আছে। আমাদের সরকারই চেয়েছিলেন যে আমরা সরকারের মাধ্যমে সব পাঠাবো, কিন্তু সমস্যাটা হচ্ছে যে যারা সুদূর মানে গ্রামে গঞ্জে থাকে তাদেরকে নিয়ে আসার যে একটা প্রলোভন দেওয়া হয় বা চেষ্টা করা হয়, সেটা একমাত্র প্রাইভেট পার্টি করতে পারে। এবং তারা যাতে, যেহেতু তারা এর ভিতরে ছিল না বা আনার সুযোগ দেওয়া হয়নি, এবং প্রাইভেট কোম্পানিকে আমি বলবো, আপনার কি মনে হয় যে সরকারের এটা এখন ওপেন করে দেওয়া উচিত? মালয়েশিয়া আমি মনে করি যে কিছুটা ওপেন করে দেওয়া উচিত। সরকারের হাত থাকবে সেখানে, তারা যতটা সম্ভব তারা দেখাশোনা করবে যেন কোনো ইলিগ্যাল কোনো কর্মকাণ্ড না হয়। তাহলে সেই সাথে প্রাইভেট পার্টিসদেরকেও আমি মনে করি আনা উচিত, যদিও সেখানে কিছু অন্যায় হবে যে বেশি টাকা নেওয়া হবে। এবং এই নিয়ে কিন্তু প্রফেসর আবরার সাহেবের সঙ্গে আমি অনেক প্রোগ্রাম করেছি আমরা সেই বহুদিন আগে এই একই সমস্যা নিয়ে। তখন মালয়েশিয়া ছিল না আমাদের চোখে, আমাদের স্ক্যানারে ছিল অন্যান্য দেশ ছিল, কিন্তু এখন মালয়েশিয়া এসছে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং যে এই ফেনোমেননটা, যদিও আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে গত 5, 6, 10 বছরে, বিরাট উন্নতি হয়েছে আমাদের, কিন্তু তবুও আমাদের গ্রামে গঞ্জে যে আমাদের এখনও কিছু প্রান্তিক জনগণ আছে, তারা যেতে চায় বিদেশে, যদিও কিছু টাকা হয় তারা কামাই করতে পারবে। এই জন্য দর্শকদের কাছে যাব, আবারও প্যানেলে ফিরবো। তারপরে শুরুতে প্রথম সারিতে আপনি। ধন্যবাদ। স্যার যে কথা বললেন যে সরকারের লোকজন সংগ্রহ করার ক্ষেত্রে একটা সমস্যা রয়ে গেছে, কিন্তু আমরা যেটা দেখেছি যে লোকজন সংগ্রহ করার ক্ষেত্রে ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকে যে পদ্ধতিতে সরকার সংগ্রহ করছে খুবই এক্সিলেন্ট ছিল এবং পারফরমেন্স ছিল খুবই ভালো। কিন্তু আমরা যতদূর জানি যে মালয়েশিয়ান পার্ট থেকে ভিসা আসার ক্ষেত্রে দেরি হয়েছে, যে কারণে এই প্রসেসটা ডিলে হচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে পাঠানোর যে প্রক্রিয়া, সেটা খুবই সাকসেসফুলি হ্যান্ডেল করা হয়েছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু ভিসা আসার ক্ষেত্রে ডিলে হওয়ার কারণে এটা দেরি হচ্ছে বলে আমরা জানি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। ডান দিকে আরেকজন, চতুর্থ সারিতে। ধন্যবাদ। আমার প্রশ্ন ডক্টর আবরার স্যারের কাছে। তিনি বলেছেন দুষ্ট চক্র যে আছে তাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে না, কিন্তু কেন করা হচ্ছে না? সরকারের পক্ষ থেকে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে ডক্টর আবরা। আপনার কাছে আসবো এই প্রশ্নটা নিয়ে, তার আগে আরও একজন দর্শক মাঝখানে। ধন্যবাদ। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে গণকবরে বাংলাদেশিদের যে দেহাবশেষ পাওয়া গিয়েছে, তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অথবা আইনশৃঙ্খলা বাহিনী কি কোনো ভূমিকা ছিল না, অথবা সেই দায়ভার কি তারা নেবে না? তাদের কি কোনো দায়ভার নেই? ধন্যবাদ আপনাকে। জেনারেল মাহবুব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি কোনো দায় নেই এতে? না, আমি প্রথমে বলে নিতে চাই যে এই যে স্লেভ ট্রেড, মানব পাচার অথবা কৃতদাস ব্যবসা, এটা ইতিহাসের অনেক পিছনের চ্যাপ্টার। বাংলাদেশ কিন্তু এই স্লেভ চ্যাপ্টারে কখনো ছিল না। কিন্তু অত্যন্ত লজ্জার কথা আমাদের আজকে যে আমরা স্লেভ ট্রেডের এই যে আলোচনা হচ্ছে, সেখানে বাংলাদেশ উঠে আসতেছে বিশ্ব পরিমণ্ডল জুড়ে। তো আমি মনে করি যে এখানে নিশ্চয়ই দুষ্ট চক্র, যেটা প্রফেসর আবরার বললেন ঠিক কথা, এখানে মানুষের লোভ লালসা, এবং এখানে আমি মনে করি যে দেশেরও যে আনএমপ্লয়মেন্ট, বিরাট আনএমপ্লয়মেন্ট, এখানে রোহিঙ্গাদের আমরা এখানে বাসস্থান দিয়েছি, তারাও এটা একটা ফ্যাক্টর। তবে আইনশৃঙ্খলার যে কথাটা হচ্ছে, আমি মনে করি এখানে আমি বেশি দোষী করব আইনশৃঙ্খলা বাহিনীকে, কারণ তাদেরই এটা দায়িত্ব। আমাদের কোস্ট গার্ড আছে এবং তারা বেশ যথেষ্ট তাদের ম্যান পাওয়ার আছে, তাদের ভেসেল আছে, যদি প্রয়োজন হয় সেই ভেসেল আরও করানো যায়, আরও ম্যান পাওয়ার বাড়ানো যায়, এই দায়িত্ব তাদের। পুলিশ, বিজিবি, র্যাব, তাদেরও দায়িত্ব আছে। তা আমি মনে করি এখানে যারা দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী, তাদের নিশ্চয়ই অনেক স্ল্যাকনেস আছে। তারা ব্যর্থ হলো কেন? ব্যর্থই বলবো আমি, তারা ব্যর্থ হলো কেন আপনার কি মনে হয়? ব্যর্থ হলো এখানে যে কথাগুলো আসছে, যে সেখানে প্রফেসর আবরারও বললেন দুষ্ট চক্র। এই দুষ্ট চক্র কারা আমরা জানি না, আমরা দুষ্ট চক্রের দৃশ্যমান দেখতে চাই। কারা তারা অত্যন্ত পাওয়ারফুল, সেটাও প্রফেসর আবরার বলছে। কারা এত পাওয়ারফুল যে সরকারও পারছে না? সুতরাং আমরা যেটা প্রথমে চাবো যে এই দুষ্ট চক্রের আমরা আইডেন্টিটি চাই। ধন্যবাদ আপনাকে জেনারেল মাহবুব। সর্বশেষ সারিতে আরেকজন দর্শক।
ধন্যবাদ। আমরা যে হিউম্যান ট্রাফিকিংটা সম্বন্ধে শুনে আসছি, এটা একদম দেখা যাচ্ছে যে মাঠ পর্যায়ে যে সকল সহজ সরল মানুষগুলোকে আছে তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদেরকে এটা করতে বাধ্য করা হচ্ছে। এখন গভর্নমেন্ট কি যদি এটা থামাতে না পারে, অন্তত এই মাঠ পর্যায়ে সহজ সরল মানুষগুলোর মধ্যে কি সচেতনতা বৃদ্ধিটার জন্য কোনো কাজ করতে পারে কিনা? আচ্ছা, আমরা দেখেছি যে গত বেশ কবছর ধরে সরকার বিভিন্ন ধরনের প্রচারণামূলক কার্যক্রম চালিয়েছে, টেলিভিশনে পোস্টারিং করেছে, বিভিন্ন জায়গায় কাজ করেছে। আপনার কি কখনো চোখে পড়েছে এগুলো? চোখে যদি পড়ে থাকে তারপরে এই জিনিসগুলো ঘটছে, তার মানে হচ্ছে মাঠ পর্যায়ে পর্যন্ত ভাবে পৌঁছাচ্ছে না। যদি সরকারের যদি জনবলের অভাব থাকে, আমাদের দেশে অনেক এনজিও বা প্রাইভেট অর্গানাইজেশন আছে যারা কাজ করছে, তাদের সাথে সরকার যদি একসাথে করে কোনো পদক্ষেপ নেয়, আমার মতে কিছুটা উন্নয়ন হলেও হতে পারে। ধন্যবাদ আপনাকে। প্যানেলে আসি, মতিয়া চৌধুরী। মানব পাচার এটা আজকের ব্যাপার না, এটা সভ্যতার ইতিহাস। আমরা যদি দেখেছি একদিকে আঙ্কেল টমস কেবিন, সেখান থেকেও আমরা জানি বাংলাদেশে এটা আমরা একটা সময় দেখেছি যে কিছু এজেন্সিকে পারমিশন দেওয়া হতো, তখন থেকে সেগুলো করতো প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টরের হাতে যখন এটা ছিল তখনও প্রতারণা ছিল। সরকার এর এখন একটা দায়িত্ব সবটা না হলেও নিয়েছে, এবং শ্রম জনশক্তি মন্ত্রণালয় কিন্তু এখন জেলা পর্যায়ে, ঢাকায় তো বটেই, বিভিন্ন জায়গায় তাদের অনেকগুলো প্রশিক্ষণ সেন্টার আছে যার মাধ্যমে তারা প্রশিক্ষণ দিয়ে পাঠায়। তবে এটা ঠিক যে আমাদের একদিকে এটা আমাদের জন্য যেমন কষ্টের, আবার অন্যদিকে আমাদের এটা অত্যন্ত সম্ভাবনার যে আমাদের দেশে যে যুব শক্তি আছে এটা পৃথিবীর অনেক দেশেই কিন্তু নাই। এখানে যে খবরাখবরগুলো এসেছে আপনি তো দেখেছেন, এই ব্যাপারটা নিয়ে কি সরকার উদ্বিগ্ন যে আসলে এই ঘটনাগুলো ঘটছে, মানুষজন মারা পড়ছে? উদ্বিগ্ন না হলে এনকাউন্টারটা হলো কেন? এই যে 3 জন মারা গেছে, এটা কি এমনি এমনি মারা গেছে? মানে কি মেরে ফেলেছে তাদেরকে? এনকাউন্টারে মারা গেছে। যারা পাচার করছিল তাদের সঙ্গে এনকাউন্টার হয়েছে বলেই তারা মারা গেছে। আচ্ছা, কাজে না, আপনি কি পড়েননি নিউজ? না, সেটা পড়েছি। না, তাহলে আমার কাছ থেকে ভেরিফাই করছেন কেন? না, জানতে চাচ্ছি যে না, বিষয়টা জানতে নিয়ে সরকার চাচ্ছেন না। উদ্বিগ্ন কিনা। আপনি কাগজ পড়েছেন। আমি তো এর আগেও বিবিসির অনুষ্ঠানে এসেছি। আপনি কিন্তু একদিকে প্রোপেল করেন ডিসকাশন। সরকার, আমরা এখানে সবাই জেনে বুঝে কিন্তু আসি। সরকারকে উদ্বিগ্ন আপনি করছে প্রোপেল কিনা? করতে চাইলেই প্রোপেলড হবে ডিসকাশন। ডোন্ট থিংক সো। জেনারেল মাহবুব বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীরও একটা ব্যর্থতা আছে, সেটা কি আপনারা মনে করেন? আইন শৃঙ্খলা বাহিনী সব সময় একেবারে সব কিছুতে সফল, এটা কোনো সরকার কোনো দেশেই কেউ মানে দাবি করবে না। এই ব্যর্থতা বা তারা যেটুকু পারছে না সেটাকে আরও ইমপ্রুভ করার দিকে আমরা নিশ্চয়ই যাব। তবে এটাও ঠিক যে যখন এখানে একটি কথা আমরা কিন্তু সবাই, উনিও বলেন, ডক্টর আবরার বলেছেন, জেনারেল মাহবুব এবং ওয়ালিউর রহমান বলেছেন যে এখানে রোহিঙ্গারা একটা ফ্যাক্টর, তাদেরকে তাদের দেশে ফেরত যেতে হবে। যেটা তারা যেতে চায় না, তারা অন্য জায়গায় যেতে চায়, এটাও একটা ফ্যাক্টর আছে। আর দ্বিতীয়ত যে আমরা এই বিস্তীর্ণ সমুদ্র, এই সমুদ্রে ফিশিং ট্রলার কোনটা আর মানুষ যাচ্ছে কোনটায়, এগুলো কিন্তু একটু আলাদা করা, আইসোলেট করা খুব কঠিন। তবে সরকার হিসাবের ভিতরে নিয়েছে, সরকার অ্যাক্টিভ, তার প্রমাণ এই যে। দেখি দর্শকদের অনেকে হাত তুলেছেন। দ্বিতীয় সারিতে আপনি। অভিবাসনের নামে যে ইয়েটা হচ্ছে, যে মানব পাচারটা হচ্ছে, সেখানে অবশ্যই সেগুলো নদীপথ বা এগুলো কাছাকাছি যে গ্রামগুলো আছে সেখান দিয়ে হচ্ছে। তাহলে সেখানে সরকার বা যেভাবেই হোক, যেখানে পৌঁছতে পারছে না, সেখানে আসলে আরও কিভাবে ইয়ে করলে যে এটা আরও জোরালোভাবে এটাকে বন্ধ করা যায়, সেইভাবে সরকার আরও কিভাবে পদক্ষেপ নেবে বা নেওয়ার চিন্তা ভাবনা করেছে কিনা? মতিয়া চৌধুরী কিছু পদক্ষেপের কথা বলেছেন যে সরকার পদক্ষেপ নিচ্ছে, আপনি কি এগুলোতে সন্তুষ্ট হতে পারছেন? অ্যাকচুয়ালি আসলে অতটুকু সন্তুষ্ট হব কিভাবে, কারণ এখন যে গণকবর যেভাবে আমাদের আসছে, এটা আসলে তো একদিনে হয়নি, তাই না? এটা যখন থেকে শুরু হয়েছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বেশি নৌপথে যে মানুষগুলো গিয়েছে, তো এইগুলো যখন এই যে খবরে পেপারে এগুলো প্রতিদিন দেখছি আমরা যে গণকবরগুলো হচ্ছে, আসলে এগুলো অবশ্যই আগে থেকে আমাদের প্রথম থেকে আমরা জানি, কিন্তু দেখছি আমরা ফিল্ড পর্যায়ে যে অর্গানাইজেশনগুলো যেগুলো কাজ করছে, আমরা যেগুলো দেখছি যে হ্যাঁ, মানুষকে নিষেধ করার পরও সেই নৌপথে তারা যাবেই তারা, কিন্তু কেন তাদেরকে আমরা বোঝালেও সে ওই দালাল চক্রের প্রভাবেই প্রভাবিত। তাহলে কেন এটা কিভাবে বন্ধ করা? ধন্যবাদ আপনাকে। ডক্টর আবরার, আপনার কাছে একজন প্রশ্ন করেছিলেন যে আপনি বলছিলেন এটা দুষ্ট চক্রের কথা। ওনার প্রশ্নটা ছিল যে এই দুষ্ট চক্র এটাকে থামানো যাচ্ছে না কেন, কারণটা কি? সেটার সাথে লিঙ্কড যেটা ইস্যু,
যখন আমরা সকলেই দেখছি পত্রপত্রিকার মাধ্যমে, আন্তর্জাতিক ফোরামে, আন্তর্জাতিক মিডিয়াতে, আন্তর্জাতিক সংস্থা তারা যখন বলছেন প্রবণতাটা বেড়েছে, আমরা পত্রিকায় কি দেখেছি? এখানে বলা হচ্ছে, আমি টেলিভিশনে দেখেছি কোস্টগার্ড বলেছেন যে না, এটা প্রবণতাটা কমে এসছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে এটা আগের থেকে কমে এসছে। কাজে এই যে ডিনায়াল, এটা আরও উৎসাহিত করে, যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত থাকেন তাদেরকে আরও উৎসাহিত করে, এবং এটা আমাদেরকেও বিভ্রান্ত করে কি করে এমন পরিস্থিতিতে যখন এই ঘটনা ঘটছে। আমার দ্বিতীয় যেটা কথা, এর আগে 170-72 জনকে উদ্ধার করা যে হলো, তাদেরকে ট্রেস করা গেছে, তাদেরকে কারা পাঠিয়েছে, কি পত্রপত্রিকায় কিন্তু আমরা নাম, সংখ্যা, প্রভাবশালী সমস্ত কিছু, মিডিয়া ইজ প্লেয়িং ইটস রোল, কিন্তু আমরা সেখানে ফলো আপ দেখি না কেন? আমরা তৃতীয় কথা, 2013 সালে যে অভিবাসী আইন করা হয়েছে, এই ধরনের অভিবাসন বন্ধ করা, তার মধ্যে একটা ধারা রয়েছে। এ পর্যন্ত আমাদের জানা মতে ওই আইনে কাউকেও এ পর্যন্ত প্রসিকিউট করা হয়নি। কেন সেটা করা হয়নি? এবং এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকে আমাদের এই ডিনায়াল করলে চলবে না, আমি সেটাই বলবো। ধন্যবাদ। মতিয়া চৌধুরী, যতটুকু খবরের কাগজে দেখলাম বা বিভিন্ন রিসার্চে দেখা যাচ্ছে, এই যে সমস্যাটা মানব পাচারের, বাংলাদেশ এখানে একটা অংশ মাত্র। বার্মা, থাইল্যান্ড, মালয়েশিয়া সব মিলিয়ে এটার সঙ্গে একটা চক্র কাজ করছে। এই যে 4টা দেশের সমন্বয়ে কোনো একটা পদক্ষেপ নেওয়া, এরকম কি বাংলাদেশ কোনো উদ্যোগ নিতে পারে বা নেবে বা নিয়েছে? আপনাকে ধন্যবাদ যে আপনি অন্যান্য দেশগুলোর কথা বললেন, যে সবাই মিলেই একটা চক্র। যাই হোক, সেটা হলো যে ভালো, আপনার এখন লক্ষণটা ভালো দেখছি আমি। যাই হোক, আচ্ছা, তো আমি আপনাদেরকে একটা পয়েন্ট উল্লেখ করতে চাই। মালয়েশিয়া কিন্তু মাঝখানে একদম লোক নেওয়া বন্ধ করে দিয়েছিল, একদম। আমরা যখন 2009-এ আসলাম, কোনো লোকজন যাওয়া ফরমালি একদম বন্ধ ছিল। এরপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়ার সেই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন, এবং তারা প্রথমে শুনবেনই না, একদমই শুনবেন না, তারপরে অনেক কষ্টে তাদেরকে বুঝিয়ে টুঝিয়ে আবার এই যাওয়ার ব্যাপারটা, ফরমালি যাওয়ার ব্যাপারটা, এটা ওপেন করা হলো। এইভাবে আরও বেশ কিছু দেশে যেখানে নিষিদ্ধ করা হয়েছিল সেগুলো করা হলো। এর পাশে এখন ব্যাপার হলো কি, যে এটা করার রিজিওনাল কোনো উদ্যোগ নিতে পারে কিনা? উদ্যোগ অবশ্যই দায়িত্ব নিয়ে সবাইকে নিতে হবে, সবাইকে মিলেই উদ্যোগ নিতে হবে। এবং আমি বলবো যে থাইল্যান্ড বলুন, মালয়েশিয়া বলুন, সেখানকার কর্তৃপক্ষ, আমরা তাদের সরকার তাদের নিয়মে চলবে, কিন্তু তারা যদি আমাদেরকে একটু ইনফর্ম করতেন, তাহলে আমার মনে হয় যে এগুলো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কিছুটা কমানো যেত। অন্তত এই লোকগুলি এইভাবে না হলেও আমাদের লোক আমরা নিয়ে আসতাম, এটা তো আমরা চেষ্টা করতে পারতাম। আমি খুব সংক্ষেপ যেটা বলবো সেটা হচ্ছে যে আজকেই পত্রিকায় দেখেছি যে থাইল্যান্ড একটা উদ্যোগ নিয়েছে, কিন্তু তারা মায়ানমারকে বলেছে এবং মালয়েশিয়াকে বলেছে, বাংলাদেশকে কিন্তু তারা আহ্বান জানায়নি। এবং আমার মনে হয় এটার ব্যাপারে অবশ্যই আমাদের তাদেরকে আহ্বান জানানো উচিত যে উই উড লাইক টু বি পার্টি ইন দিস ডিসকাশন, কারণ তা না হলে কিন্তু আমরা একটা বড় রকমের এফেক্টেড পার্টি, এবং আমাদেরকে ছাড়া এই আলোচনা যদি চলে তাহলে ঠিক সমাধান হবে। ধন্যবাদ আপনাকে। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠান আপনারা যারা দেখছেন কিংবা শুনছেন, এই অনুষ্ঠানে উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা আরও বিস্তারিত মতামত দিতে চাইলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com-এ আপনার মতামত দিতে পারবেন। আর ফেসবুক যারা ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতায়ও আপনার মতামত দেওয়ার সুযোগ আছে। একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা ফিরে এলাম, পরের প্রশ্নে যাব। এবারে পরের প্রশ্ন করবেন আনোয়ার পারভেজ। চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে, সরকারের পক্ষ থেকে এমন কথা বলা হলেও ব্যাপকভাবে চাল আমদানি করা হচ্ছে কেন? ধন্যবাদ আপনাকে। সম্প্রতি খবরের কাগজে এগুলো নিয়ে বেশ কিছু লেখালেখি হয়েছে যে কৃষক অনেক ক্ষেত্রে ন্যায্য দাম পাচ্ছে না, অর্থাৎ ফলন যে পরিমাণ হচ্ছে, বেশি ফলন হচ্ছে, এবং এক মণ ধান ফলাতে যে পরিমাণ খরচ হয় বাজারের দাম তার চেয়ে কম পাচ্ছে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী, আপনার কাছেই আসি। এই আমদানির ব্যাপারটা কেন ঘটছে? এখানে দুটো অংশ আছে। অনেকে বলতে চান যে আসলে আমরা যেটা বলছি উৎপাদন বেশি হচ্ছে, সেটা আসলে হয়নি। এই ধরনের সন্দেহবাদী লোকের সম্মুখীনও আমরা হই। আরেকটা হলো যে বেশি হয়েছে, কৃষককে দাম দেওয়া এবং আমদানি কেন হলো, এই দুটো প্রশ্ন মূলত। আমদানি কিন্তু সরকার এক ছটাকও করেনি গত 3 বছর, এটা আমি পরিষ্কার বলতে পারি।
হ্যাঁ, প্রাইভেট সেক্টর যেহেতু এখানে কোনো শুল্ক নাই, খাদ্যদ্রব্য আমদানির ব্যাপারে আমাদের দেশে কোনো সময়ই ছিল না, এটার সুযোগ নিয়ে আমাকে এটা বলতে হয় যে প্রতিবেশী দেশে তারা 2 বছর চালের সেলফ লাইফ কিন্তু 2 বছর, এরপরে তারা এটা ক্লিয়ার সেলে দিয়ে দেয়। এই ক্লিয়ার সেলের চাল বলতে গেলে পানির দামে ওই এলসি খুলে এনে এটাকে নানানভাবে তারা অসাধুতা সব জায়গায় আছে এবং এই অসাধুতার আশ্রয় তারা নিয়েছেন। কিন্তু এখন আমি এটুকু বলতে পারি যে সরকার যদি সেটা হিসাবের ভিতরে না আনতো, তাহলে গত পরশুদিনই আমাদের অর্থমন্ত্রীর সভাপতিত্বে সেখানে বাণিজ্য মন্ত্রণালয় ছিল, খাদ্য মন্ত্রণালয় ছিল, আমরা চাল আমদানির উপরে 10% ডিউটি বসানোর সিদ্ধান্ত নিয়েছি। একটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে ডিউটির ওয়েভার দেওয়া খুব সহজ, কিন্তু ডিউটি বসানো এটার আগে কিন্তু 10 বার, বিশেষ করে আমাদের দেশের মতো দেশ যেখানে এই সেদিনও নুন আনতে পান্তা ফুরাতো, সেখানে আমরা কিন্তু আমাদেরকে একটু চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিতে হয়েছে। যার সুযোগটা কিছু ব্যবসায়ী নিয়েছেন, আমি এটা অস্বীকার করব না, কিন্তু আমরা আমাদের সিদ্ধান্ত নিয়েছি। 10% ডিউটি বসানো এটা খুব চারটিখানি কথা নয়, এটা আমরা এই ডিউটি বসানোর ফলে, শুল্কটা আরোপ করার ফলে এখন কি পরিস্থিতির উন্নতি হবে? আরো আমি আশা করি অবশ্যই উন্নতি হবে। আর আল্লাহর রহমত যে আমরা এমন একটা সময় বড়, মানে এই সময়টাতে দেখা যাচ্ছে দিনে রোদ রাতে বৃষ্টি, অর্থাৎ কৃষক ধানটা কেটে শুকাতে পারছে। আমনের সময় এই ক্রাইসিসটা একটু কম হয়, কেন? কেন শুকনা সিজন শুকিয়ে কৃষক ঘরে রাখতে পারে, কিন্তু বোরোর সময় কৃষকের ঘরে রাখা খুব কঠিন, কিন্তু যেহেতু রোদটা হচ্ছে কৃষক কিন্তু শুকিয়ে ঘরে রাখতে পারছে। আমি আমার মানে নির্বাচনী এলাকা যে জেলার শেরপুরের কথা বলতে পারি, যে প্রথম দিকে যখন বৃষ্টি হচ্ছিল যে দাম ছিল, ইতোমধ্যে সে মনপ্রতি 30 থেকে 40 টাকা বেড়ে গেছে এবং এটা যত শুকনা হবে ততই কিন্তু মানে বাড়তে উন্নতি হবে। আপনি বলছেন পরিস্থিতির উন্নতি অবশ্যই হবে ইনশাল্লাহ, কেন একদিকে ডিউটি, অন্যদিকে যেটাকে কৃষকের পর্যায়ে ঘর যে সংরক্ষণের যে সুবিধাটা, সেটা যদি কৃষক পায় আমাদের মনে হয় না। আর হাওর এলাকায় এবার আমি বলবো যে পাহাড়ি ঢল, সেই ঢলটা সেইভাবে হয় নাই এবং যার জন্য কৃষক পেয়েছে। আর এখানে আমি একটু বলবো সরকারের ভূমিকা খুব বিনয়ের সঙ্গে বলতে চাই, 85 টাকার ডিএপি কিন্তু আমরা 25 টাকা করেছি, 75 টাকার এমওপি 15 টাকা করেছি, 80 টাকার টিএসপি 22 টাকা করেছি। আগে যখন ইউরিয়া শুধুমাত্র দিত কৃষক, ধানের গাছ সবুজ হতো কিন্তু ফলন কম হতো। বিশেষ করে সবুজ হওয়ার আরেকটা বিপদ ছিল যে পোকামাকড়ের আক্রমণ বেশি হতো। কিন্তু এখন সুষম খাবার পেয়ে আর জমিও আগের চেয়ে উর্বরা শক্তি বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের জমি কিন্তু কমে যাচ্ছে। আমি দেশবাসীর কাছে মানে এটুকু বলতে চাই, জমি কমছে, মানুষ বাড়ছে, তারপরেও আমরা অল্প হলেও উদ্বৃত্ত হচ্ছি, শুকুর আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর এই নিয়ামতে, যে কথায় আছে আল্লাহর কোন নিয়ামত তুমি অস্বীকার করো, আমি কোনো নিয়ামত অস্বীকার করতে চাই না। জেনারেল মাহবুব। ধন্যবাদ। আমি নিজে কৃষক সন্তান, আমি গ্রামে বড় হয়েছি, আমার বাবা কৃষক ছিলেন, আমিও কৃষকই বলবো। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, 80% মানুষ কৃষক। আজকে ভারতে কৃষকরা আত্মহত্যা করছে, এই নিয়ে গোটা দেশ একটা আন্দোলনে চলে যাচ্ছে। তো আমিও মনে করি বাংলাদেশের অনেক অর্জন আছে কৃষিতে, এবং মাননীয় মন্ত্রী তাকেও আমি সবসময় ধন্যবাদ জানাই যে কৃষি ক্ষেত্রে আমাদের অনেক অর্জন আছে। কিন্তু আজকে যে বাস্তবতা সেটা হচ্ছে কৃষকরা ধান উৎপাদন করছে, কৃষিপণ্য উৎপাদন করছে, কিন্তু পানির মূল্যে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছে। অনেক সময় তারা বিক্রিও করে না, তারা খেতেই রেখে দেয়, অথবা বাজারে নিয়ে এসে দাম নাই তো হয়তো নদীতে ফেলে দিল বা পুকুরে ফেলে দিল। তো এটা আমি মনে করি সরকারের পলিসির এখানে নিশ্চয়ই কিছু একটা গ্যাপ আছে, ব্যর্থতা আছে। এখানে কৃষি পণ্য আমি বিক্রি করব, নিশ্চয়ই আমাকে যথেষ্ট দাম পেতে হবে যাতে আমি উৎপাদনের খরচটা আমি যেন চালাতে পারি, আবার তার মধ্যে দিয়ে আমার সংসার সেটা তো চলতে হবে। তো এখানে এক কথা ঠিক, অবশ্য উনি ব্যাখ্যা করেছেন যে আমরা কিন্তু ভারতে চাল রপ্তানি করেছি, এ কথাটা সত্যি।
হ্যাঁ, এখানে বাংলাদেশ শ্রীলঙ্কায় করেছে 50,000 টন আমদানি করেছি বলছি, আমদানি করেছি। তো সেখানে হ্যাঁ অনেক ব্যবসা চক্র আছে, অনেক শক্তিধর ব্যবসায়ীরা আছে, কিন্তু তাদেরকে তো ঠিকমতো আমি হ্যান্ডেল করবো, তাদেরকে আমি দমন করবো। আমি মনে করি যে এখানে আমাদের যদি চাল বাম্পার হচ্ছে, খুব ভালো ফসল হচ্ছে, আরও আমরা রপ্তানি বাড়িয়ে দিই। শ্রীলঙ্কার রপ্তানি করেছি, আর অন্যান্য দেশে রপ্তানি করি। ধন্যবাদ আপনাকে জেনারেল মাহবুব। তৃতীয় সারিতে একজন দর্শক হাত তুলেছেন অনেকক্ষণ ধরে। আমার প্রশ্ন হলো কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কাছে। উনি পার্লামেন্টে বলেছেন যে আমি অভিযাত্রীর বিড়ম্বনা সইতে পারি, কিন্তু খালি পেটের কান্না সইতে পারি না। আমরাও তার সাথে একমত, ওনার সাথে একমত। আমার প্রশ্ন হলো, আজকে বাংলাদেশের কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। আগামী বাজেট আমরা টিভিতে দেখি যে কৃষি বাজেট, কৃষকের বাজেট। বেগম মতিয়া চৌধুরী, আপনি কৃষি মন্ত্রণালয় থেকেও কেন কৃষকের খালি পেটের কান্না সইতে পারেন না, কিন্তু অথচ কৃষকরা খালি পেটে কান্না করতে করতে মারা যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখি উনি জবাব দেবেন আপনার এই প্রশ্নে। অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক ডান দিকে। যেখানে আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা এগিয়ে যাচ্ছি সে পথে, সেখানে আজও কেন কৃষকদেরকে রাতের জন্য ওয়েট করতে হয় আমাদের ধান শুকাবে? কেন আমাদের সেরকম হিমাগার নেই? কৃষকদের সেই পরিসিদ্ধগার নেই যেখানে তারা শুকাতে পারে? সেই সবের ব্যবস্থাগুলো কেন নেই? আপনি সার্বিক এগ্রিকালচার সেক্টরের কথা, শুধু ধানের কেন ডিজিটাল হচ্ছে না? আমরা কেন শুধু শহর কেন্দ্রিক ডিজিটাল হয়ে যাচ্ছি? আমাদের ওগুলা কেন ডেভেলপড হচ্ছে? ধন্যবাদ আপনাকে। বাঁ পাশে পেছনের দিকে আরেকজন। আমার কোশ্চেন হলো মন্ত্রী মহোদয়ের কাছে, যে কেন মধ্যস্বত্বভোগী তুলনামূলকভাবে যেই মূল্য পায় তার চেয়েও কৃষকরা অনেক কম পায়, মধ্যস্বত্বভোগীদের কেন আমাদের মানে এই কৃষি ব্যবস্থা থেকে দূর করা যাচ্ছে না? ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। মতিয়া চৌধুরী, আপনার কাছে আসবো এই প্রশ্নগুলো নিয়ে। তার আগে সিআর আবরার। আমি এ বিষয়ে আমি অতটা অভিজ্ঞ নই, এবং তবে একটা জিনিস বলতেই হবে, মাননীয় মন্ত্রী তার যোগ্যতা দিয়ে তিনি অনেক এগিয়ে নিয়েছেন এই সেক্টরকে, সেটা আমরা ডিউলি অ্যাকনলেজ করি। এই সরকারের অন্যতম এদিক থেকে সাকসেসফুল মন্ত্রী। কিন্তু তার সত্ত্বেও যেই দু একটা বিষয় যেটা দেখা যাচ্ছে, যে যখন ধানের দাম নির্ধারণ করা হচ্ছে, তখন যেটা বলা হয় যে শ্রমিকের যে তিনি যে শ্রম দিচ্ছেন সেটা কিন্তু হিসেবের মধ্যে নেওয়া হয় না। ইন আদার ওয়ার্ডস, কৃষক তারটা নেওয়া হয় না, কারণ যেটা হয় যে তিনি ইনডিরেক্ট ওয়ে তিনি সাবসিডি দিচ্ছেন। কি করে তার পরিবার কি করে চলে? ওই রেমিটেন্সের থেকে কিছু টাকা আসছে, কিছু বোনটা গার্মেন্টসে চাকরি করছে, কিছু হাঁস মুরগি পালন, কাউ ফ্যাটিং এগুলো করে তার পরিবার চলছে। কাজেই যে মূল্যটা নির্ধারণ করা হচ্ছে, এটা ক্ষুদ্র কৃষক, প্রান্তিক কৃষক এবং মধ্য কৃষক এরা কেউই তার দ্বারা হচ্ছে। বিশেষ করে যাদের চাতাল নেই তারা এর দ্বারা বেনিফিটেড হয় না। এটা মূলত বড় 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 কৃষকরাই, ধনী কৃষকরাই এর দ্বারা বেনিফিটেড হচ্ছেন। সো এই ব্যাপারে যদি কিছু পলিসি নেওয়া হয়, আমার মনে হয় সেটা জরুরি ভিত্তিতে সেটা নেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। ওয়ালিউর রহমান। দেখুন, যে আমরা সরকার একটা যেটাকে আমরা বলি অপশনস চয়েসে আছে। ফুড প্রোডাকশন যদি কম হয় তাহলেও সরকারকে গাল দেবো আমরা, আবার বেশি হলেও আমরা সরকারকে গাল দেবো। একইরকম কথা হলো। দেখুন, কতগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে, যে আজকে এই বাংলাদেশে এই সরকারের সবচেয়ে বড় সাফল্য অন্য জিনিসের ভিতরে, যে কোনো ব্যক্তি, কোনো মানুষ আজকে একটি মানুষ না খেয়ে মরছে না। যে মঙ্গা বলে জিনিসটা ছিল সেটা জাদুঘরে চলে গিয়েছে। কাজে এগুলোকে আমরা মনে রাখবো না, বলবো না আমরা? এখন দাম আমরা এক্সপোর্ট করেছি শ্রীলঙ্কাতে, আমরা খাদ্য পাঠিয়েছি নেপালে। কাজে এইসব ব্যাপারেও কিন্তু আমাদের মনে রাখতে হবে যখন আমরা সমালোচনা করব। শুধু সমালোচনাই করতে হবে না, আমাদের ভালো কাজ যেগুলো সরকার করেছেন সেটাও আমাদেরকে আমাদের স্বীকার করতে হবে এবং সেটা আমাদের বলতে হবে আমাদেরকে। ধন্যবাদ আপনাকে ওয়ালিউর রহমান। মতিয়া চৌধুরী, একজন প্রশ্ন করছিলেন যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মের কথা উনি বলছিলেন, আর আরেকজন আপনাকে কোট করে বলছিলেন যে কি আপনি যেটা বলছিলেন কিন্তু সেই অবস্থা পরিস্থিতি নিশ্চিত করা যায়নি। উনি কি মানে কোট করলেন? আমি তো পরিষ্কার মধ্যস্বত্বভোগীদের ব্যাপারটা যদি। আচ্ছা, মধ্যস্বত্বভোগীতে আমি বলছি পার্লামেন্টে যে আমি প্রাচুর্যের বিড়ম্বনা সহ্য করতে চাই, বা সেটাকে আমি ম্যানেজমেন্টের দ্বারা এটাকে ইমপ্রুভ করতে চাই, অ্যাড্রেস করতে চাই, কিন্তু না খাওয়ার কষ্টটা সহ্য করতে পারি না। তা বাংলাদেশে একটা সরকার, আজকে আমরা যারা এই সরকারে আছি, আমি আবারও বলি যে শুকুর আলহামদুলিল্লাহ যে না খাওয়ার কষ্ট থেকে মানুষটা আমরা বের করে নিয়ে আসতে পারছি। মঙ্গা একটা শব্দ, আমি বড়াই করে বলি না যে জাদুঘরে গেছে বা কি,
আল্লাহর রহমতে এই শব্দটা নাই। মানুষ 3 বেলা পেট পুরে ভাত খাচ্ছে, ভাত বা তার খাদ্যদ্রব্য সে গ্রহণ করছে। আর 2 নাম্বার যেটা, সেটা হলো যে আমাদের এক বোন বললেন যে ধান শুকানোর জন্য কেন সূর্যের আলোর জন্য অপেক্ষা করতে হবে। আমরা কেন যান্ত্রিকীকরণের দিকে যাচ্ছি না? আমি তার জ্ঞাতার্থে বলতে চাই যে আমরা কিন্তু যান্ত্রিকীকরণের জন্য একবারে সমস্ত জেলা না হলেও ফেজ বাই ফেজ আমরা বিভিন্ন জেলাতে যান্ত্রিকীকরণের জন্য একটা কেউ যদি ইকুইপমেন্টস বা মেশিনারি কেনে তাকে আমরা 25%, শুধু ব্যক্তি না গ্রুপকে আমরা 25% ভর্তুকি দেই। এবং ব্যাংকের মাধ্যমে আমাদের এক কৃষি কার্ড আছে যেখানে ছবি এবং তার অ্যাড্রেস এছাড়া তার সমস্ত ডিটেল থাকে। সুতরাং আর দেই আমরা যে টাকাটা সেটা ব্যাংকের মাধ্যমে যেহেতু দেই, সেখানে অন্য কেউ কোনো মানে ব্যবস্থা করতে পারে না। আর মধ্যস্বত্বভোগী এটা ওপেন মার্কেট ইকোনমিতে এই জায়গা থেকে কেউ পৃথিবীতে বেরোতে পারে তা না। আর সেই অর্থনীতির কথা আমাদেরকে ভুলে যেতে হবে যে আমি ধান উৎপাদন করলাম, আমি সেটা মাড়াই করলাম, আমি সেটা রান্না করলাম, আমি সেটা খেলাম, এই যুগে আমরা কিন্তু কেউই নাই। ধন্যবাদ আপনাকে মতিয়া চৌধুরী। আবারও আসবো আপনাদের কাছে। আমি দর্শক শ্রোতাদের আবারও জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনি যদি অংশ নিতে চান তাহলে টেলিফোন অথবা SMS করতে পারেন 017527772222 এই নম্বরটিতে। আপনি ইমেলও করতে পারেন, ইমেল করুন সংলাপ@bbc.co.uk এই ঠিকানায়। আর বিবিসি বাংলাদেশ সংলাপের প্রতিটি পর্ব এখন আপনি ইউটিউবেও দেখতে পাচ্ছেন। প্রতি সোমবার মধ্যরাতের আগেই সর্বশেষ পর্বটি ইউটিউবে আপলোড করা হয়। আরেকটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা ফিরে এলাম। পরের প্রশ্নে যাব এবারে। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ আজিজুল হক। ধন্যবাদ। জাতিসংঘ মহাসচিব সিটি নির্বাচনে অনিয়মের তদন্ত করার পরামর্শ দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বিদেশিদের কাছে মাথা নত করা হবে না। এই বক্তব্য কি প্রমাণ করে যে সরকার এক ধরনের চাপের মধ্যে রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা বিভিন্ন জায়গায় এই খবরটি দেখেছি, কিন্তু যদিও দুজনের মধ্যে কি কথা হয়েছে সে তার পুরো বক্তব্য আমাদের হাতে আসেনি, গণমাধ্যমে যেভাবে এসেছে সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। ওয়ালিউর রহমান, প্রধানমন্ত্রী যে কথা বলেছেন এটা কি কোনো ইঙ্গিত দিচ্ছে যে সরকার আসলে চাপের মধ্যে রয়েছে? নট এট অল, কোনো চাপের ভিতরে সরকার নেই। কারণ যে দেখুন, দুটো জিনিস ঘটেছে এখানে, এটা আপনাদের জানা দরকার। খবরের কাগজে বেরিয়েছে কি আমি সেটা দেখেছি, কিন্তু সেটা ঠিকমতো খবরটা আসেনি। ব্যাপারটা হয়েছে এই যে ইউএন সেক্রেটারি জেনারেল বান কি মুন তিনি এটা ভেবেছেন যে এটা একটা অন্য রকমের নির্বাচন। এটা যে সিটি কর্পোরেশন নির্বাচন সেটাই তিনি জানতেন না, তাকে বোঝানোই হয়নি। পরবর্তী তাকে বোঝানো হয়েছে, তখন তিনি বুঝতে পেরেছেন আই এম সরি অ্যাবাউট ইট। এবং সেখানে জাতিসংঘ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের আগে, বিভিন্ন অনেকেই আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, তারা কিন্তু পরিষ্কার লোকাল গভর্নমেন্টের ইলেকশন সেই কথাটি তারা উল্লেখ করেছে। আপনি বলছেন এখন আমেরিকা, ব্রিটেন বলছেন ইত্যাদি, কিন্তু জাতিসংঘের কথা যখন বলছেন আপনি, আমি তখন বলছি দেখুন আমি জাতিসংঘে কাটিয়েছি জেনেভা, নিউ ইয়র্কে 13 বছর অব মাই ক্যারিয়ার। আমি জানি কীভাবে তারা কাজ করে। এখানে তিনি সেক্রেটারি জেনারেল হচ্ছে মোস্ট ডিফিকাল্ট জব ইন দ্য ওয়ার্ল্ড। তিনি বলে ফেলেছেন, যখন আমাদের প্রধানমন্ত্রী যখন তার উত্তর দিয়েছেন যে এটা এই রকমের ইলেকশন, এটা হলো সিটি কর্পোরেশন ইলেকশন এবং এটা সুষ্ঠু হয়েছে, ঠিকমতো হয়েছে এবং ক্রেডিবল ইলেকশন হয়েছে, ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট যে একটি বড় দল সেই ইলেকশন থেকে তারা বয়কট করেছেন। সেই বয়কট করাটাকেও তারা সবাই সমালোচনা করেছেন, কারণ দে শুড হ্যাভ বয়কটেড। কারণ বয়কট করে তারা দেখিয়েছেন যে তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, তারা গণতন্ত্রের প্রতি তারা একটা ঘৃণা দেখিয়ে তারা বয়কট করেছেন। কেন বয়কট করেছেন এখন পর্যন্ত আমি বুঝতে পারি। তার মানে এটা কোনো প্রধানমন্ত্রী যাই বলেছেন এখানে কোনো চাপের ইঙ্গিত দেয় না? অ্যাবসলিউটলি নট, নট এট অল, নট এট অল। চাপের কথা জানি না, তবে একথা ঠিক যে সিটি কর্পোরেশন ইলেকশন সম্পূর্ণভাবে লোকজন প্রত্যাখ্যান করছে এবং এই ইলেকশনে যথেষ্ট রিগিং হয়েছে, এখানে সন্ত্রাস হয়েছে, এখানে ইলেকশন হয়নি, এখানে ইলেকশন কমিশন তারা আজ্ঞাবহ দাসের মধ্যে ব্যবহার করেছে এবং এখানে
আমরা শুনেছি ওয়েন্ডি শারম্যান ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, তিনি এসে যথেষ্ট আপত্তিকর কথা বলেছেন তিনি, যে এই নির্বাচন মেনে নেওয়া যায় না, এই নির্বাচন পক্ষপাতদুষ্ট এবং এই নির্বাচন কমিশন সাংঘাতিকভাবে প্রশ্নবিদ্ধ। আমরা শুনেছি ইউএস অ্যাম্বাসেডার, সেগুলো কি এসেছে জেনারেল মাহবুব, সবাই জেনেছে এরই মধ্যে, এগুলো আমরা আলোচনা করেছি। অন্যান্য অ্যাম্বাসিরা, ডিপ্লোম্যাটিক কোর, তারাও অনেক রকমের প্রতিক্রিয়া দিয়েছে, আমরাও প্রতিক্রিয়া দিয়েছি। সবচেয়ে যেটা বড় কথা সেখানে হচ্ছে আমাদের পোলিং এজেন্ট, ইলেকশন যারা করেছে আর কি, আমি বলি যে সেখানে তাবিজ ছিল অথবা জেনারেল মাহবুব, ওনার প্রশ্নটা ছিল যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, উনি বলেছেন যে এমন কোনো অপরাধ করি নাই যে আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করতে হবে। না, আমি বলবো যে ডেফিনেটলি বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন আন্তর্জাতিক মাথা নত করবে? কখনো না। তিনি মাথা হিমালয়ের উচ্চতা নিয়ে রাখবেন সবসময়, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি এটাই বিশ্বাস করি। কিন্তু কথাটা কেন আসছে এই জন্য যে ইলেকশনটা প্রশ্নবিদ্ধ, ইলেকশন আমাদের ইমেজ নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। সিআর আবরার। না, আমি খুব সংক্ষেপে বলবো। প্রথমত, যখন আমার পক্ষে যখন কোনো বক্তব্য যাবে, তখন আমরা বিদেশিদের বক্তব্যকে আমরা সেটাকে জোরে সোরে প্রচার করব। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কে বিদেশে গিয়ে কোন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট দেখা করলেন সেটা ফলো করব। আমার পার্লামেন্টেরিয়ানরা কোন কোন সংগঠনের প্রধান হলেন সেটাকে ফলো করে বক্তব্য করব। কিন্তু যখন আমাদের দেশের কোনো একটা বিষয় নিয়ে তারা অ্যাডভার্স মন্তব্য করবেন, তখন সেটাকে আমরা অস্বীকার করব। আমার মনে হয় এটা দ্বৈততা একটা হচ্ছে এবং এটাকে পরিহার করতে হবে। দ্বিতীয়ত, যে যারা আমরা নিজেরা চোখ কান খোলা ব্যক্তি, আমরা ভোট দিতে গিয়ে অনেকে ভোট দিতে পারিনি। পত্রপত্রিকা যেগুলো সরকার সমর্থিত বলে সাধারণভাবে পরিচিত, সেই পত্রিকাগুলোর মধ্যে এবং সোশ্যাল মিডিয়াতে উইথ এভিডেন্স, তারপরেও যদি ইলেকশন কমিশনার বলেন, চিফ ইলেকশন কমিশনার, যে সব কিছু ঠিকমতো হয়েছে, তাহলে তারা আমাদেরকে এত বোধহয় গৌণ করে দেখার। রহমান যেটা বলছেন যে জাতিসংঘ মহাসচিব হয়তো ফোন করে থাকতে পারেন, অনেকে হয়তো বিবৃতি দিতে পারেন, কিন্তু সেটা আসলে কোনো চাপ তৈরির জন্য নয়, এগুলো চাপ তৈরির কোনো ইঙ্গিত দেয় না। না, আমি তার সাথে দ্বিমত পোষণ করব। তারা অন্তত পক্ষে উদ্বেগ তারা প্রকাশ করছেন, চাপ দিয়েছেন কিনা সেটা আমি জানি না, তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং ডেভেলপমেন্ট পার্টনারদের একটা ভূমিকা আমরা পছন্দ করি বা না করি একটা থেকে যায়। বিশ্ব সমাজে আমাদের থাকতে হলে তাদের সঙ্গে আমাদের ট্রেড করতে হবে, তাদের সাথে তাদের ইনভেস্টমেন্টকে আমরা চাইবো। সুতরাং এই বিষয়গুলো আমাদের গার্মেন্টস তাদের কাছে বিক্রি করতে হবে, সে কারণে একটু বিবেচনার মধ্যে নিতে হবে, আমরা এইভাবে অস্বীকার করতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শকদের কাছে আবার যাব, মাঝখানে একজন দর্শক হাত তুলেছেন। আমি আসলে এই ব্যাপারে একমত যে সিটি নির্বাচনে যে নির্বাচন হয়েছে, বাইরের দাতা গোষ্ঠীরা বা সবাই যা বলছে এটাই বাস্তবতা। এটা সরকার মানুক আর না মানুক, কারণ সরকার ছাড়া অন্য সবাই এক বাক্যে বলছে যে এই নির্বাচন আসলে সেভাবে সুষ্ঠু হয় নাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় সারিতে আরেকজন। সিটি নির্বাচন যেটা হলো, গণমাধ্যমে আমরা যে প্রমাণগুলো পেয়েছি যে বিভিন্ন দেশের দূতাবাসের যারা অ্যাম্বাসেডর, তারাও বিভিন্ন নির্বাচনের কেন্দ্রে গিয়ে আটকে পড়েছেন। এছাড়া আরও অন্যান্য, আবরার স্যার যেটা বললেন, তো আমাদের সরকার সবসময় ডিনায়ালের মধ্যেই আছে। তার চেয়ে এটা কি ভালো না যে আমরা সমস্যাটাকে সম্বোধন করি, সেটা নিয়ে কথা বলি, তাহলে না সেটা সমস্যার সমাধানের একটা পথ খুঁজে পাবো। আর বিদেশিরা আমাদের নিয়ে চিন্তা করছে, এটা তো ভালো কথা, তাদের কথা নিয়ে আমরা একটু ভাবি, এটা নিয়ে প্রশ্ন উঠলো কেন? ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। সর্বশেষ সারির মাঝখানে আরেকজন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কেউ চেষ্টা করেছেন? কোনো নির্বাচনী কেন্দ্রে তারা ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে তারা কোনো এজেন্ট দেন নাই। তারা সর্বদা বাংলাদেশের স্বাধীনতা শত্রু একটি গ্রুপকে সাথে নিয়ে পরিকল্পিতভাবে প্রতি পদে পদে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা চেষ্টা করেছেন, এখনো করে যাচ্ছেন। এখন আপনার কি মনে হয় যে সরকারকে কেউ চাপ দিচ্ছে এই বিষয়টা নিয়ে? সরকারকে বাইরে থেকে যে চাপটা দেয়, সে চাপে মাথা নত করার কোনো প্রয়োজনও হয় না। ওনারা করেন, চাপ দেন, তবে এখানে লবিংয়ের কিছু বিষয় আছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। মতিয়া চৌধুরী। যারা জাতিসংঘের মহাসচিব তিনি ফোন করেছেন, আমি মনে করি যে এরকম ধরনের ফোন উনি পৃথিবীতে বহু দেশে করেন, এটা বোধহয় তার একটা রুটিন জব। সুতরাং উনি ওনার কাজ করেছেন, খুব ভালো কথা। কিন্তু আমি একটা প্রথমেই বলি যে নির্বাচন নিয়ে এত প্রশ্ন তোলার পরে আমি 6 তারিখে গিয়েছিলাম কমিশনার এবং মেয়রদের শপথ গ্রহণ অনুষ্ঠানে। সেখানে বিএনপি, জামাত, স্বতন্ত্র সমস্ত কমিশনাররা শপথ নিয়েছেন।
তো আজকে বিএনপির যিনি চেয়ারপারসন তিনি বয়কট করলেন বা উইথড্র করার পরে তার কমিশনাররা শপথ নিল, তাহলে তো ওনার নিজের নেতৃত্বই আজকে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আমাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আগে ওনার নেতৃত্বই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর, আমি বিশেষ করে আমেরিকা সম্বন্ধে আমি বলতে চাই, এর আগেও আমি বলছি, আমাদের যিনি রাষ্ট্রদূত এখানে এসছেন আমেরিকার, তিনি আসার আগেই উনি বলেছিলেন যে নিঃসন্দেহে এটা সেই একটু প্রশ্ন দাবি রাখে, সেটা উনি 5ই জানুয়ারি নিয়ে বলেছিলেন। আমি তখনও উত্তর দিয়েছিলাম, আজকে জাস্ট আমি একটু পড়েছি। বুশ জুনিয়র also did remarkably well with the phantom populations. The number of his votes in Perry and Cuyahoga countries counted দর্শকরা বা শ্রোতারা মোটামুটি বুঝবে, Ohio exceeded the number of registered voters, creating turnout rate as high as 124. ভোটার হলো 100% আর ভোট কাস্ট হচ্ছে 124%। এবং ইন মায়ামি কাউন্টি নিয়ারলি 19,000 অ্যাডিশনাল ভোট। দর্শকরা বুঝতে পেরেছেন আপনি যতটুকু বলেছেন। আপনি শুনবেন তো, আপনি যতটুকু বলেছেন যে মানে 100% এর জায়গায় 120% হয়েছে, অভ্যাস নাই। আপনি তাহলে কি আপনি নিজে তাহলে কি এখন সরকার কোনো কিন্তু এখানকার সমস্ত শ্রোতা সব জানিয়ে বসে আছে, এটা ভাবার কোনোই কারণ নেই। তাহলে এটা কোনো প্রেশার না। আমার তাদের কাছে আমাদের বক্তব্যটা বলতে হবে, আপনার কথায় তো আমি কথা বলবো না। যাই হোক, টাচ স্ক্রিন মেশিন ট্যালিড 4,258 ভোট, যেখানে ছিল মাত্র 638 ভোট, সেখানে 4,000 ভোট কাস্ট হয়ে গেল। কাজেই আপনি আচরি ধর্ম অন্যের শেখাবে। আমি মার্কিন রাষ্ট্রদূতকে বলবো নিজের ঘর ঠিক করেন, আচ্ছা অনর্থক হিতোপদেশ দিন না। উপদেশ খয়রাত করতে করতে আপনাদের এমন অভ্যাস হয়ে গেছে খারাপ যে আপনারা সবসময় কিছু না কিছু কথা বলে ফেলবেন। তো কিন্তু বাংলাদেশ আজকে পরিষ্কার, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহাসচিবরে বলছেন যে কই পশ্চিমবঙ্গে সিটি কর্পোরেশন নির্বাচন হলে 3 জন মারা গেল, আপনি সেখানে ফোন করলেন না। 7 জন বাংলাদেশে কেউ মারা যায় নাই, ওনারা উপদেশ খয়রাত করতে আসছেন। আসলে বাংলাদেশে আমরা একটা সময় এমন পর্যায়ে নিয়েছিলাম, এটা ঢেকির মতো ছিল। ঢেকিতে যেমন সবাই একটা করে লাথি মারে, বাংলাদেশও সেইভাবেই লাথি মারার পর্যায়ে আমরা নিয়েছিলাম। সেখান থেকে যে আমরা বেরিয়ে আসতেছি, এটা অনেকের পছন্দ না, পুরানো অভ্যাসে তারা কথা। ডক্টর আবরার, আপনি যোগ করতে চেয়েছেন খুব সংক্ষেপে। আমি খালি এটাই বলতে চাচ্ছি যে মানে ধারাবাহিকতা, নির্বাচনের আগে যে একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, ফ্রেশ মুখ আমরা দেখেছিলাম, ডিবেট করেছেন, একে অপরের ভোট চেয়েছেন প্রার্থীরা, এই যে একটা পরিবেশ, সেটা পরে নষ্ট হয়েছে। আমি আরেকটা যেটা বলি, সেই ধারাবাহিকতায় কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাজশাহীর মেয়র অথবা গাজীপুরের মেয়র রিমান্ডে নেওয়া হচ্ছে, রাজশাহীর মেয়র, সিলেটের ইলেক্টেড মেয়র্স তাদেরকে করা হচ্ছে এখন, অথচ একই সাথে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে তো রিমান্ডে নেবে, পুলিশ আটক করবে, এটাই স্বাভাবিক না। কিন্তু যখন এদের বিরুদ্ধে যখন করা হলো, ঢাকা সিটি কর্পোরেশনে, ঢাকা নর্থ অ্যান্ড সাউথে সরকার সমর্থিত, তাদেরকে কিন্তু তাদের এগেইনস্টে চার্জ ড্রপ করা হয়েছে, সেটা পত্রিকায় আমরা দেখেছি। তো এটা তো একটা দ্বৈততা, এবং এটা তো হওয়া কাঙ্ক্ষণীয় না। ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে সময় প্রায় শেষ হয়ে এসেছে। একটা হলো চার্জ আনা, আর একটা হলো চার্জশিট দেওয়া। চার্জশিট দেওয়ার পরে ড্রপ করে, সাসপেন্ড করে। রাজশাহী মেয়রের ব্যাপারে সেটাই হয়েছে। আর অন্য জায়গায় চার্জ আনা হয়েছে, চার্জশিট দিলে দেখেন কি হয়। আপনি একজন অধ্যাপক মানুষ, আরও ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি আসলে আপনার সঙ্গে কথা বলতে গেলে কিছুটা মানে ভীতই বোধ করি, কেন আমার জ্ঞানের ভাণ্ডার আপনার মতো না। কিন্তু না, এটা আমি বিনয়ের সঙ্গেই বলছি, এটা কোনো অন্যভাবে না, বাঁকাভাবে বলছি না। আপনারা অনেক পড়াশোনা করেন, অনেক জানেন, কিন্তু এটুকু তো জানেন যে চার্জশিট না হওয়া পর্যন্ত অ্যাকশন নেওয়া যায়। ধন্যবাদ আপনাকে মতিয়া চৌধুরী। আমাদের হাতে সময়ও শেষ হয়ে গেছে। যারা যোগ দিয়েছেন দর্শক হিসেবে প্যানেলে, আপনারা যারা আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং টিসিবি কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটিও হবে ঢাকায়। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।